ডিফেন্স বাজেটের ক্ষেত্রে সেটার পরিমাণটা কম। তো গত বছর ছিল 42,000 কোটি টাকা। যদি আমরা গত বছরগুলোর ট্রেন্ড ফলো করি, যে হারে এক বছর থেকে আরেক বছরে উত্তর উত্তর বাড়ছিল ডিফেন্স বাজেট, স্বভাবতই পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো চিন্তায় রেখে সেই হারে বাড়লে কিন্তু বাংলাদেশের ডিফেন্স বাজেট এবার কমপক্ষে 45,000 কোটি টাকা থেকে 55,000 কোটি টাকা পর্যন্ত যাওয়ার কথা। কিন্তু আশ্চর্যজনকভাবে ইতিহাসে প্রথম এবার কমিয়ে দিয়ে আগের বছরে 42,000 থেকে কমিয়ে এবার 40,000 কোটি টাকা করা হয়েছে। তো এই ঘটনাটা ঘটলো এমন এক সময় যখন প্রতিবেশী দেশগুলো যুদ্ধর মুখোমুখি হয়েছিল, এবং যেটা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বারবার বলছেন যে দ্য ফিয়ারসেস্ট এরিয়াল ডগ ফাইট সিন্স ওয়ার্ল্ড ওয়ার 2, সেটা আমরা দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি ফাইটার জেটের যুদ্ধের মধ্যে, যেটা একদম বাংলাদেশের দোরগোড়ায়। সেখানে এই ঘটনার পরপর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া তার ডিফেন্স বাজেট বাড়িয়ে দিয়েছে 9%, পাকিস্তান বাড়িয়ে দিয়েছে 18%, তার মানে প্রত্যেকটাই আগের বছরের তুলনায়। সেক্ষেত্রে বাংলাদেশ কমিয়ে দিয়েছে 3%-এরও কিছু বেশি। তো বাংলাদেশের ডিফেন্স বাজেটের যে আলোচনা, সেটা শুরু করতে হলে প্রথমে এই কথা দিয়ে শুরু করা দরকার যে বাংলাদেশের যা সার্ভাইভালের জন্য যে পরিমাণ বাজেট থাকা উচিত ডিফেন্সে, সেটা কিন্তু নেই। এবং যখন আমরা সেটা চিন্তা করি যে মিলিটারি মডার্নাইজেশন, ইকুইপমেন্ট পারচেস, জাস্ট সার্ভাইভাল লেভেলে থাকার জন্য যেগুলো দরকার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একদমই নাই। ধরেন একটা উদাহরণ দেই, বাংলাদেশের ফাইটার জেটের মধ্যে একটার কথা অনেক গৌরব করে বলা হয়, তাও অনেক বছর আগে কেনা হয়েছিল, সেটা হচ্ছে মিগ-29, যেটার মধ্যে আবার 20টা মিগ-29-এর মধ্যে এখন কার্যকর আছে মাত্র 6টা। মজার ব্যাপার এবং শকিং ব্যাপার, এই মিগ-29 গুলো কিন্তু জাস্ট ইঞ্জিন বা প্লেন মাত্র, এগুলোর একটারও কিন্তু অ্যাটাকিং ক্যাপাবিলিটি বা মিসাইল নাই। অর্থাৎ একটা প্যাসেঞ্জার প্লেনের সাথে এই মিগ-29-এর কার্যত কোনো তফাতই নাই। এটা ফাইটার জেট হিসেবে সম্পূর্ণ নিষ্ক্রিয়। তো এটা কিভাবে হলো? কারণ হচ্ছে আমরা প্রতি বছর অথবা এককালীন যে বরাদ্দটা প্রয়োজন মিসাইল কেনার জন্য, সেটা গত 15 বছরে কেউ এটার কথা চিন্তাই হয়তো করতে পারেনি। সো এগুলো আসলে কাগজে বাগ আর কি, এই প্লেনগুলো আসলে কাগজে আছে, কাজে কিছুই নাই। তো ইতোমধ্যে এই ঘটনাগুলো আমরা যখন এভাবে মানে একদম মানে বসে আছি, প্লেনের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন কিন্তু সারা পৃথিবীর ডিফেন্স ইন্ডাস্ট্রি পুরো আরেকটা যুগে উত্তরণ ঘটে গেছে। সেটা ড্রোনের জায়গায় বলেন, টেকনোলজির জায়গায় বলেন, সব জায়গায় বলেন। তো সেই জায়গায় এই মিলিটারি বা ডিফেন্স বাজেটের যে অংশটা হচ্ছে ডেভেলপমেন্টের সাথে জড়িত, সেই অংশটাতে বরাদ্দ এই কারণে একটা রাষ্ট্রের এক্সিস্টেন্সিয়াল নিরাপত্তার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। ডিফেন্স বাজেট বাড়া মানেই যে ভালো সেটা আমি বলছি না, কারণ ডিফেন্স বাজেট বাড়লে সেখানে একটা অংশ থাকতে পারে হচ্ছে অপারেশনাল, অর্থাৎ স্যালারি, পেনশন, সামরিক কর্মকর্তা অথবা বিভিন্ন সামরিক ইনস্টিটিউশনের সুযোগ সুবিধা দেওয়া। জি। সেগুলোর কথা কিন্তু আমি বলছি না। যেটা আমাদের বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম দেননি, তিনি অ্যাপিজমেন্টের স্বার্থে সেনাবাহিনীকে কম দেননি, সেগুলোর কথা বলছি না। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে আন্ডারওয়েলমিং যে ব্যাপারটা এই বাজেটে, সেটা হচ্ছে যে যদি আমরা ইন্ডিয়া পাকিস্তানের সাথে তুলনা করি, যেখানে ইন্ডিয়া ডেভেলপমেন্ট বাজেট অর্থাৎ নতুন যে সরঞ্জাম কেনা হবে সেগুলোর জন্য 22% বরাদ্দ রেখেছে তার টোটাল ডিফেন্স বাজেটের, পাকিস্তান রেখেছে 10%, সেখানে বাংলাদেশে বরাদ্দ হচ্ছে মাত্র 2%-এর কিছু বেশি। তো এই সমস্ত জায়গায় চিন্তা করলে, এবং আপনি যেভাবে বলেছেন বার্মার সাথে যদি কম্পেয়ার করি অথবা আমাদের প্রতিবেশী যদি আমরা সেই হিসেবে ধরি পাকিস্তান, তাহলে আসলে খুবই শোচনীয় অবস্থা। কারণ বাংলাদেশের জিডিপি তো আসলে পাকিস্তানের চেয়ে বেশি, আর বার্মার চেয়ে তো অনেক বেশি। সেদিক থেকে তুলনা করলে কোনো হিসেবেই আমাদের অবস্থা খুব একটা ভালো না। তো আমি সর্বশেষ যেই উদাহরণটা দিয়ে এই আলোচনা এখানে ইতি টানবো, সেটা হচ্ছে যে একটা হাইপোথেটিক্যাল সিনারিও কথা ধরা যাক। ধরেন পাকিস্তান যেভাবে ইন্ডিয়াকে কিছুদিন আগে ফেস করলো অপারেশন সিন্দুরে, তো খোদা না খাস্তা এরকম একটা সিচুয়েশন যদি বাংলাদেশকে ফেস করতে হয় আগামীকালকে, একটা হাইপোথেটিক্যাল একটা সিমুলেশন ধরেন রান করি, বাংলাদেশকে যদি ইন্ডিয়ার অপারেশন সিন্দুর স্টাইলের একটা এরিয়াল অ্যাটাক মোকাবেলা করতে হয়, তাহলে এক্সিস্টিং যে ধরনের আপনার এয়ার ডিফেন্স সিস্টেম,
ফাইটার জেট ক্যাপাবিলিটি এবং সার্ভেলেন্স সিস্টেম আছে, তাতে বাংলাদেশে আসলে কিছুই করার নাই। তো এই জায়গা থেকে যদি আপ টু ডেট অবস্থা আমরা যেতে চাই, তাহলে আমাদের ডিফেন্স বাজেটকে মানে 40 থেকে 50% বাড়িয়ে প্রায় 5 বিলিয়ন থেকে $5.5 বিলিয়ন পর্যন্ত করতে হবে। আমি ব্রেকডাউন দেখাতে পারবো যে কোন কোন খাতে আমাদের এই চাইনিজ জেটগুলো লাগবে, বা ইউএস সিস্টেম তো আরো অনেক বেশি এক্সপেন্সিভ, অথবা টার্কিশ বাইরাক্তার লাগবে, যেগুলো দিয়ে আমরা একটা মোটামুটি সার্ভাইভাল লেভেলে পৌঁছাতে পারবো। তো তো এটার কারণ হচ্ছে যে দ্য প্রিমোর্ডিয়াল গোল অফ এ স্টেট ইজ সার্ভাইভাল। 1 নাম্বার গোল যে কোনো একটা দেশের হচ্ছে সার্ভাইভাল। অন্যান্য গোল কম গুরুত্বপূর্ণ এই জন্য না, এটা এই জন্য যে যদি সার্ভাইভ না করা যায় তাহলে অন্য কোনো গোলই অ্যাচিভ করা সম্ভব না। তা আমি মনে করি যে বাংলাদেশের ডিফেন্স বাজেট এটা বাড়ানো ওভারডিউ, এবং এটা কমানো কোনো কাজের কথা না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনি কি মনে করেন যে বর্তমানে আমাদের যে ইকুইপমেন্ট যেগুলো আছে, রাইট, এইটাকে আসলে ইজ গুড ফর নাথিং? আপনার কথায় যা বুঝলাম আর কি। নট নেসেসারিলি সব ইকুইপমেন্ট খারাপ তা না। বাংলাদেশ সেনাবাহিনী রিসেন্টলি টার্কির সাথে কিছু ড্রোন রিলেটেড চুক্তি করার চেষ্টা করেছে, এবং চায়নার সাথে আরো কিছু হচ্ছে। যতদূর সম্ভব, যেটা বলছিলাম, ওই বাজেট কনস্ট্রেন্টের মধ্যে থেকে যতটুকু সম্ভব সেটা করার চেষ্টা হয়েছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে গত 15 বছর আমরা একটা অন্য ধরনের পলিটিক্যাল ভাবাদর্শ এবং ওয়ার্ল্ড ভিউ এর মধ্যে ছিলাম। তো সেই জায়গা থেকে আমরা যখন এখন হঠাৎ করে মুক্ত স্বাধীন হয়ে গেছি, তখন স্বাধীন হয়ে আমরা আবিষ্কার করছি যে আমাদের এক্সিস্টেন্সিয়াল যে সিকিউরিটি, সেই সিকিউরিটিটা এখন একটা বড় ধরনের রিস্কের মধ্যে কিন্তু পড়ে গেছে। এবং সেটা যদি পড়ে, তখন যে কোনো একটা দেশের তরফে খুব দ্রুত যদি ক্যাপাবিলিটি ম্যাক্সিমাইজ করতে হয়, যেটা রাতারাতি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে করা সম্ভব না, অথবা রাতারাতি আপনার বাজেট দ্বিগুণ করে জিনিসপত্র আমদানি করা সম্ভব না, সেক্ষেত্রে স্টেটগুলা যেটা করে থাকে সাধারণত সেটা হচ্ছে একটা অ্যালায়েন্স সাইন করে। আইডিয়াল কেস হতো যে আমেরিকা যেভাবে তার এক্সটেন্ডেড নিউক্লিয়ার আমব্রেলা দিয়ে ডেটারেন্স দেয় হচ্ছে সাউথ কোরিয়া অথবা জাপানকে, আমাদের ওরকম একটা নিউক্লিয়ার আমব্রেলার মধ্যে ঢুকে যাওয়াটা হচ্ছে আইডিয়াল ছিল। সেটা কে দিবে আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু এটা ছিল আইডিয়াল। সেটা যদি নাও হয়, তাও আরো অনেক রকমের অপশনস আছে। আমরা দেখেছি উপসাগরীয় ব্লকেডের সময় কাতারে ল্যান্ড ইনভেশনের কথা অলমোস্ট বিবেচনা করছিল উপসাগরীয় দেশগুলা, কিন্তু সেই ল্যান্ড ইনভেশন হতে পারেনি। কারণ হচ্ছে আমরা জানি যে কাতারে আল উবাইদ এয়ার বেস আছে ইউএস আমেরিকার তরফে আর কি। সো সেই কারণে কিন্তু তারা ওইদিকে মানে সাহস করেনি কেউ। তো এরকম বিভিন্ন রকমের অল্টারনেটিভস আছে যে আপনি কিভাবে অ্যালায়েন্স করবেন, প্রজ এন্ড কনস করলে পজিটিভ কি হবে, নেগেটিভ কি হবে, নিউক্লিয়ার ডেটারেন্সে যাওয়া সম্ভব কিনা। তো এগুলা বিভিন্ন কিছু বিবেচনাধীন। তবে আমি মনে করি ওভারঅল একটা র্যাপিড এবং ওভারআর্চিং মডার্নাইজেশন বাংলাদেশের সেনাবাহিনীর ইকুইপমেন্টগুলোর প্রয়োজন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।